আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। বিদ্যুতের দাম 21 থেকে 29% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে পিডিবি। উৎপাদন ব্যয় বাড়ায় ঘাটতি সামাল দিতে দর সমন্বয়ের প্রয়োজন বলে দাবি সংস্থাটির। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে চলতি অর্থ বছর বিদ্যুৎ খাতের ঘাটতি হতে পারে 63,000 কোটি টাকা। প্রতি ইউনিটে 1.5 টাকা বাড়ালে ঘাটতি 16,500 কোটি টাকা কমে আসবে বলে দাবি পিডিবির। তবে ভোক্তাদের আশঙ্কা, দাম বাড়লে বাড়বে জীবনযাত্রার ব্যয়ও, এতে বিপদে পড়বে নিম্ন আয়ের মানুষ। রিপোর্ট করছেন আব্দুর রহিম। জ্বালানি তেল ও এলপি গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের উদ্যোগে শুরু হয়েছে 2 দিনব্যাপী গণশুনানি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে প্রথম দিনের শুনানিতে বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে বিপক্ষে তুলে ধরা হয় নানা যুক্তি। সাধারণ ভোক্তার উপর চাপানো উচিত নয়, এসব খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি তাদের প্রস্তাবে জানিয়েছে, বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দর 60 টাকা 4 পয়সা হলেও উৎপাদন ব্যয় দাঁড়িয়েছে 13 টাকা 19 পয়সা। এতে বছরে প্রায় 60,000 কোটি টাকার ঘাটতি তৈরি হয়েছে। ইনস্টল ক্যাপাসিটি বেশি হওয়ার কারণে ওই যে বসিয়ে খাওয়ানো, যেহেতু বসা আছে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে বসিয়ে। যদি আমার ইনস্টল ক্যাপাসিটি যদি এর চেয়ে কম থাকতো, আইডিয়ালি যেটা হওয়া উচিত 20 to 25% যদি থাকতো, ক্যাপাসিটি চার্জ হয়তো কম খরচ করতে হইতো। এদিকে ভোক্তা অধিকার সংগঠন, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাধারণ গ্রাহকরা এ প্রস্তাবের বিরোধিতা করেছেন। তাদের অভিযোগ, বিদ্যুতের দাম বাড়লে শিল্প উৎপাদন ব্যয় বাড়বে নিত্য পণ্যের দামও। আপনি যে লুটপাট করবে তার বিরুদ্ধে ওটার ব্যবস্থা নেবেন না। আপনার বিদ্যুৎ চুরি হচ্ছে, সিস্টেম লস হচ্ছে, সিস্টেম লস কমাচ্ছেন না। আজকে এই প্রস্তাবে সিস্টেম লসের কথা নাই, কত পার্সেন্ট সিস্টেম লস আছে এই হিসাব নাই। জনমনের প্রতিক্রিয়া বিবেচনা ছাড়া মূল্যহার পরিবর্তনের নামে বৃদ্ধির কোনোটাই গ্রহণযোগ্য না। সুতরাং পিডিবির এই প্রস্তাব 100% অগ্রহণযোগ্য, যেহেতু তারা জনগণের কোনো স্বার্থ দেখে নাই। আপনারা যে ক্ষমতা পেয়েছেন সেই ক্ষমতা ব্যবহার করে মানুষের পক্ষ নেবেন, তা না করে এই সমস্ত যারা অবৈধভাবে নানা কিছু করছে তাদের পক্ষ আপনারা নিচ্ছেন। সেখান থেকে সরে আসুন। এখান থেকে সরে না আসতে পারলে বিআরসি এক সময় গণশত্রু হিসেবে বিবেচিত হবে। এর আগে সবশেষ 2024 সালের ফেব্রুয়ারিতে খুচরা পর্যায়ে 8.5% এবং পাইকারি পর্যায়ে 5% বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। আব্দুর রহিম, RTV, ঢাকা। পদ্মা ব্যারেজের পর তিস্তা ব্যারেজের কাজ হাত দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিএনপি সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। গাজীপুরের টঙ্গীর 27 এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ থেকে জনগণকে বিরত থাকার আহ্বানও জানান সরকার প্রধান। শামীম চৌধুরীর রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন হোসেন। বন্যা, ঘূর্ণিঝড়, তীব্র তাপপ্রবাহ, ভূমিকম্প, নদী ভাঙন ও জলোচ্ছ্বাসের মতো নানা দুর্যোগ নিত্যসঙ্গী বাংলাদেশের। এরকম দুর্যোগের কারণে জনজীবন বিপর্যস্তের পাশাপাশি প্রতিবছর বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয় দেশ। সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি হ্রাসসহ দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত জনবল তৈরি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ধরনের দুর্যোগের উপর গবেষণা করতেই এবার টঙ্গীর 27 এলাকায় স্থাপন করা হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তালগাছের চারা রোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। এরপর সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যা ও বসতবাড়ি বৃদ্ধি পাওয়ায় ভরাট হচ্ছে খালবিল, কমছে কৃষি জমি। কিভাবে আমরা মানুষ এবং সম্পদকে রক্ষা করতে পারি, কিভাবে ক্ষয়ক্ষতি কমাতে পারি, নিজেকে কিভাবে রক্ষা করতে পারি, আরেকজনকে কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে মানুষের সম্পদ রক্ষা করতে পারি, আসুন সেটিই হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের শপথ। বলেন, খাল খনন শুধু রাজনৈতিক এজেন্ডা নয়, এ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খননের সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। বর্ষার সময় যে অতিরিক্ত পানি আসে সেটিকে যদি আমরা ছড়িয়েও দেই, মিনিমাম
মিনিমাম 20 বছর আরও লাগবে সেই যে শূন্যস্থান পূরণ হতে, অর্থাৎ মোটামুটিভাবে রিচার্জ হতে। পদ্মা ব্যারেজ নির্মাণের কারণও তুলে ধরেন সরকার প্রধান। বলেন তিস্তা প্রকল্পের কাজও শুরু করতে চায় তার সরকার। পদ্মা ব্যারেজ এই জন্য আমরা তৈরি করব যে সীমান্তের ওপারে তারা ব্যারাজ তৈরি করা, বাঁধ তৈরি করার মাধ্যমে বিভিন্নভাবে পানি তারা নিচ্ছে, কিন্তু আমাদের কাছে যেই পানিটি আসছে শুকনো মৌসুমে হয়তো আমরা কম পাচ্ছি, যার ফলে যেটা হচ্ছে নদীতে পানির স্রোত কমে যাওয়ার ফলে অনেক সমস্যা হচ্ছে। আস্তে আস্তে আশপাশগুলো শুকিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ছোটোবেলায় আমরা দেখেছি পদ্মা নদীর এপার থেকে ওপার দেখা যায় না, এখনও দেখা যায় না। তবে তখন পানি ছিল, এখন পানি শূন্য, দেখা হয়তো এখনও যায় না এপার থেকে ওপার। প্রকৃতি ও পরিবেশকে সুরক্ষিত রাখতে সবাইকে অঙ্গীকার করার আহ্বানও জানান তারেক রহমান। শামীম চৌধুরী, RTV, গাজীপুর। এর আগে গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় আনসার ভিডিপির যথেষ্ট ভূমিকা রয়েছে। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আনসার বাহিনীকে আরও দক্ষ গতিশীল করে তুলবে। আনসার বাহিনীর কাঠামোগত উন্নয়নে ব্যাটালিয়ন বিধিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বর্ণাঢ্য প্যারেডের মাধ্যমে শুরু হয় বাহিনীটির 46তম জাতীয় সমাবেশ। এ সময় তাদের দক্ষতার প্রদর্শন করে বাহিনীটির কর্মীরা। সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই স্বাধীনতা যুদ্ধে শহীদ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের স্মৃতির বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন পতাকাবাহী দলের জাঁকজমকপূর্ণ, মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন কুচকাওয়াজও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। গ্রহণ করেন অভিবাদন, কুশল বিনিময় করেন বিভিন্ন দলের প্যারেড কমান্ডারদের সঙ্গে। বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধ সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্মরণ করেন আনসার বাহিনীর উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানের কথাও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্য নিয়ে গঠিত গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি এবং আনসার বাহিনী একত্রীভূত হয় এবং এই বাহিনীর কাঠামো আরও শক্তিশালী, দক্ষ এবং কার্যকর করে তোলা হয়েছে। এরপর খালেদা জিয়া সরকারের সময় আনসার ভিডিপি আইন প্রণয়নের মাধ্যমে এই বাহিনী স্বেচ্ছাসেবী কাঠামো থেকে একটি স্বতন্ত্র শৃঙ্খলা বাহিনীর মর্যাদা পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আনসার বাহিনীকে আরও দক্ষ, গতিশীল করে তুলবে। বাহিনীটির কাঠামোগত উন্নয়নে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যগণ সামাজিক সচেতনতা সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সক্রিয় অবদান রাখছে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ভিডিপির যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। জননিরাপত্তা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আনসার সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অবদানকে স্বীকৃতি দিতে 1978 সাল থেকে অনুষ্ঠিত হয় জাতীয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা সমাবেশ। শামীম চৌধুরী, RTV, গাজীপুর। এদেশের মানুষ জামায়াতকে কখনোই ক্ষমতায় আনবে না বলে মন্তব্য করেন LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জামায়াত 1971 সালে মহান স্বাধীনতা বিরোধিতা করে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাই এদেশের মানুষ কোনোদিন তাদের ক্ষমতায় বসাবে না। বিমানবন্দর চালুর বিষয়ে মন্ত্রী বলেন, সব ঠিক থাকলে আগামী 2 বছরের মধ্যে এই বিমানবন্দরে পুনরায় উড়োজাহাজ উঠবে। এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে না, খুব পরিষ্কার কথা। কেন? এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল, আমাদের যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করেছিল, আমাদের মা বোনদের সংগ্রাম বিনষ্ট করেছিল।
অতীতে অনেক অডিট ফার্মের ভুল রিপোর্টের কারণে ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠান সহ পুরো অর্থনীতি চরম অর্থ সংকটে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর স্বচ্ছ আর্থিক প্রতিবেদনের উপরে দেশের বিনিয়োগ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সম্মেলন, যেখানে প্রথম সেশনে ব্যবসায়ী প্রতিনিধিরা এনবিআর সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা হয়রানির অভিযোগ তোলেন। ৭,২০০টি ইন্ডাস্ট্রি চালু হয়েছিল, এই মুহূর্তে চলছে ২,৫০০ থেকে ২,৫৫০টি। বাকিরা নেই। বাকিরা যে হারিয়ে গেছে, এর মধ্যে অনেকগুলো কারণ আছে। তার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রপার অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ওই কোম্পানিগুলোর ছিল না। আস্থা বাড়াতে বর্তমান সরকার প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় জানিয়ে অর্থমন্ত্রী দেশে এখন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান। অনেক সাকসেসফুল কোম্পানি ইজ গোয়িং থ্রু সিরিয়াস ক্যাপিটাল ডেফিসিট। ব্যাংকগুলো সিরিয়াস ক্যাপিটাল ডেফিসিটে ভুগতেছে। উই আর গোয়িং টু have very serious deregulation in the capital market, in the financial market, in the NBR. যত জায়গায় আছে আমরা কিন্তু সিরিয়াস ডিরেগুলেশনে যাচ্ছি। There is a huge investment opportunity এবং ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট ইন বাংলাদেশ রাইট নাও। অতীতে অডিট ফার্ম সহ আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িতদের অনিয়মের বিরুদ্ধে কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। আমাদের ভিতকে শক্ত করতে হবে। ভিত তখনই শক্ত হবে যদি স্বচ্ছ আর্থিক তথ্য, নির্ভরযোগ্য অডিট এবং মূল্যায়ন এবং শক্তিশালী নিয়ন্ত্রক ব্যবস্থা থাকে। আর্থিক খাতের সবাইকে নিয়ে দেশের অগ্রগতি সম্ভব হবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। টার্বুলেন্ট টাইম আমরা পাস করে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত 5টি চিঠিতে সম্ভাব্য টিকা সংকটের কথা বলে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে ইউনিসেফ। দুপুরে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। এ সময় টিকা সংকট ও হামির শিশু মৃত্যুর ঘটনা তদন্তে সরকারি উদ্যোগকে স্বাগত জানান ইউনিসেফের এই প্রতিনিধি। এদিকে দেশজুড়ে গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও 6 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময় নতুন করে 1408 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। ভালো খবর হচ্ছে 1,80,00,000-এর বেশি শিশু হামের টিকা পেয়েছে। হাম নিয়ন্ত্রণে সরকার চাইলে উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা ক্রয় করতে পারে। মনে রাখতে হবে, টিকার মজুত নিশ্চিত রাখা জরুরি। মব কালচার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ। অপরাধী যে দল বা মতেরই হোক, আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমদ। চাঁদাবাজ ছিনতাইকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও জানালেন তিনি। কমিশনার জানান, ঈদ ঘিরে যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। দায়িত্ব নেয়ার পর ডিএমপি মিডিয়া সেন্টারে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংস্থাটির নবনিযুক্ত কমিশনার মোসলেম উদ্দিন আহমদ। এ সময় নিরাপদ নগরী গড়ে তুলতে চ্যালেঞ্জের কথা জানালেন তিনি। তবে দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ ডিএমপি। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। মব সন্ত্রাসের সঙ্গে যেই হোক বা চাঁদাবাজি ছিনতাই, অপরাধীদের ছাড় দেবে না পুলিশ। দৃঢ় চিত্তে বলতে চাই যে মব কালচার হবে না ঢাকা শহরে, এবং যদি কেউ মব কালচার করার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। কিশোর গ্যাং, মাদক, সংঘবদ্ধ অপরাধ এবং অপরাধীদের নেটওয়ার্কের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। সেই সঙ্গে 5 আগস্টের পর যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধে সম্পৃক্ত হচ্ছে তাদেরকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন নতুন কমিশনার। অনেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন এবং আবার অনেকে অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তো যারা অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে তাদেরকে আমরা অবশ্যই গ্রেফতার করব এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। এদিকে কোরবানির পশুর হাট, ঈদ জামাত নিরাপদ যাত্রা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আসন্ন ঈদুল আজহার কোরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিং মল এবং আবাসিক এলাকার নিরাপত্তা আমাদের কাছে
সর্বোচ্চ অগ্রাধিকার। অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী, জাল নোট প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সর্বোচ্চ সক্রিয় করা হয়েছে। উগ্রবাদের কোনো তৎপরতা নেই জানিয়ে নতুন কমিশনার বলেন, কোথাও উগ্রবাদের তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে। ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথাও জানান তিনি। সবাই মিলে সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে ব্যাটারি চালিত রিকশাকে বন্ধ করতে হবে। আমরা ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও সচল করতে নিত্য নতুন কর্মপরিকল্পনা হাতে নিচ্ছি। এ পর্যন্ত বিশেষ অভিযানে সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজ সহ 2024 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 2024 জন এ পর্যন্ত আমরা গ্রেফতার করেছি গত 1 তারিখ থেকে আজকে 19 তারিখ পর্যন্ত। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে এখনও অবাধে বিক্রি হচ্ছে নকল, ভেজাল ও অনুমোদনহীন খাদ্যপণ্য, প্রসাধনী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী। অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না নির্ধারিত ওজন ও পরিমাপের নিয়ম, ফলে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। সরকারি সংস্থা BSTI নিয়মিত অভিযান পরিচালনা করলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না এই অনিয়ম। বিস্তারিত জানাচ্ছেন মিশুক হাওলাদার। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে সঠিক ওজন, পরিমাপ ও পণ্যের মান নিশ্চিত করার বিষয়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে দেশ জুড়ে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। রাজধানীর কারণ বাজার ও আশেপাশের এলাকা ঘুরে দেখা যায় BSTI এর অনুমোদন ছাড়াই বিক্রি হচ্ছে বিভিন্ন খাদ্যপণ্য, প্রসাধনী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী। ফলে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন বেশি লাভ এবং বাজারে চাহিদা থাকায় ঝুঁকি যেন এসব পণ্য বিক্রি করছেন তারা। এগুলো কোম্পানি যেগুলো বানায় এই প্যাকেটগুলো তো আলাদা কিনতে পাওয়া যায়, এটা তো আমার BSTI এর মধ্যে তো নাই। আমরা আনি কম দামে, কাস্টমার চাই বিক্রি করি কম দামে। আমি বিক্রি করতে কোনো অন্যায় নেই বাবা, অ্যাভেলেবেল সবাই বিক্রি করতেছে। আপনার মহল্লা পাবেন, ভালো ভালো ওষুধ ফার্মেসি গিয়া আপনাকে চুপ করে বলতে হবে আঙ্কেল আছে ওটা বললে বুঝবে। নকল পণ্য রোধে নিয়মিত অভিযান পরিচালনা করার অনুরোধ জানান বাজারে আসা ক্রেতারা। সরকারকে এই পদ্ধতি ইন্ট্রোডিউস করতে হবে খুব ইজিলি, যাতে করে তারাও এটা সচেতন হইতে পারে যে এটা বিক্রি করতে গেলে এটা লাগবে। মোবাইল কোড কম না হলে তো বিভিন্ন জায়গায় এত ক্ষতিকর ভেজাল মুক্ত খাবার হয় না। পলিসি ভালো আমাদের দেশে, কিন্তু পলিসির ইমপ্লিমেন্টেশনটা আমাদের হয় না প্রপারলি। তো এটা করতে গেলে আপনার এত জনসংখ্যার মাঝখানে যেমন বাজার একটা কমিটি, তাকে একটা দায়িত্ব দেওয়া যেতে পারে। আর সরকার থেকে আপনার মনিটরিংটা একটু বাড়াতে হবে, মনিটরিং ছাড়া আসলে সম্ভব না। এদিকে নকল ও নিম্নমানের পণ্য ঠেকাতে নিয়মিত মোবাইল কোর্ট ও বাজার তদারকির কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন BSTI এর কর্মকর্তারা। তবে জনবল সংকট ও সীমিত সক্ষমতার কারণে সব জায়গায় কার্যকর নজরদারি সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। 10 মাসে প্রায় 2500 মোবাইল কোর্ট হয়েছে BSTI এর পক্ষ থেকে, এবং তার মধ্যে প্রায় 5 কোটি টাকার মতো জরিমানা করা হয়েছে। আর্থিক অনেককে শাস্তি দেওয়া হয়েছে, 1 মাস, 1.5 মাস, 2 মাস এইভাবে শাস্তি, দণ্ড, জেল জরিমানা করা হয়েছে। 2221টা সংগঠনকে, প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 28টা ইন্ডাস্ট্রিকে কিন্তু আমরা সিলগালা করে দিয়েছি। এর মধ্যে আমাদের মাত্র 23টা জেলায় আমাদের অফিস আছে, অথচ 64টা জেলা, কয়েক শত উপজেলা। সুতরাং এই ভিজিলেন্স করা তো BSTI এর পক্ষে সম্ভব না। নকল ও অনুমোদনহীন পণ্য বন্ধে শুধু অভিযান নয়, প্রয়োজন ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি ও আইনের সঠিক প্রয়োগ, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। মিশুক হাওলাদার, RTV, ঢাকা। রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে AI মামলা দেওয়ার প্রক্রিয়ায় রাস্তায় শৃঙ্খলা ফিরলেও বিভ্রান্তি তৈরি হয়েছে বাম লেনে যাওয়া নিয়ে। ট্রাফিক বিভাগের প্রধান আনিসুর রহমান বলেছেন, চলাচলের সময় বাম লেন আটকে প্রতিবন্ধকতা তৈরি না করতে। কিন্তু রাজধানীর অনেক সড়কে দেখা যায় সোজা লেনের সাথে বাম লেনেও লাল বাতি জ্বলছে। এ কারণে চালকরা পড়ছেন বিভ্রান্তিতে। মামলার ভয়ে দাঁড়িয়ে যাচ্ছে বাম লেনে, তৈরি হচ্ছে যানজট। সড়কে এই ক্যামেরার ব্যবহার নিয়ে এয়ার বাদলের 2 পর্বের ধারাবাহিকের দেখুন শেষ পর্ব। রাজধানীর কারওয়ান বাজারের সার্কফোয়ারা সিগন্যালে বাংলা মোটর থেকে ফার্মগেট যাওয়ার পথে যারা বাম লেন ব্যবহার করে পান্থপথের দিকে যেতে চান তাদের সে সুযোগ নেই। মেইন সিগন্যালের সাথে তাদের থেমে থাকতে হয়, বাড়ে ভোগান্তি। ফার্মগেটগামী সিগন্যালের সাথে বাম লেনের পথ আগলে দাঁড়িয়ে আছেন ট্রাফিক পুলিশ নিজেই। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সিগন্যালে দেখা যায় মেইন সিগন্যাল বাতির সাথে বাম লেনের সিগন্যালেও জ্বলছে লাল বাতি।
এ কারণে অনেক চালক লালবাতির ভয়ে বাম লেন বন্ধ করেই দাঁড়িয়ে থাকেন। ক্লিয়ার আছে কিন্তু এটা রেড বাতি জ্বলছে, বলছে এই মামলা, আমি যদি যাই না ভুল করি তাহলে আমার তো জরিমানা হলে তো আমার মালিক ছাড়বে না আমারে। এতে যানজট তৈরির পাশাপাশি ঘটে বাকবিতণ্ডা। লালবাতি জ্বলছে তাই চালক থেমে গেছেন মামলার ভয়ে। বামে সিগন্যাল জ্বলে না তো, এআই ক্যামেরায় মামলা, এই জন্য দাঁড়াইছি। ডিএমপি ট্রাফিক বিভাগের সার্ভার রুমে দেখা যায় বামে মোড় নিতে যাওয়া লেনে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারকে মামলা দেওয়ার জন্য ফুটেজ পাঠিয়েছে এআই ক্যামেরা। মামলার প্রস্তুতি চলছে। প্রশ্ন হচ্ছে তাহলে চালকের করণীয় কি? ডিএমপি ট্রাফিক বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান বলছেন, বাম লেন আটকানো যাবে না। আবার বাম লেনে লালবাতির কারণে গাড়ি দাঁড়িয়ে গেলে ক্যামেরার মাধ্যমে দেয়া হচ্ছে মামলা। আপনার লালে থামা, হলুদের প্রস্তুতি নেওয়া আর সবুজ হলে চলে যাওয়া, এই তো খুব সহজ। উল্টা পথে কোনো অবস্থাতেই গাড়ি চালানো যাবে না। যারাই চালক আছেন বামের লেনটা বন্ধ করবেন না। তাহলে বাম লেনের উপরে লাল বাতি কেন? এমন প্রশ্নের সঠিক উত্তর নেই দায়িত্বরত ট্রাফিক পুলিশের কাছে। এ বিষয়ে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না। বাংলা মোটরে দেখা যায় বাম লেন ব্যবহারের জন্য আলাদা করে দেয়া আছে, কিন্তু মেইন লেনের সাথে বাম লেনের উপরে সিগন্যালে জ্বলছে লাল বাতি। বামেরটা একটা থাকা, সবুজ একটা থাকা ভালো হয়। যোগাযোগ বিশেষজ্ঞ বলেন, বাম লেনের সঠিক ব্যবহারের জন্য নকশার পরিবর্তন প্রয়োজন। এই বাম লেন যদি সবসময় ওপেন রাখতে হয়, সেক্ষেত্রে আমার জিওমেট্রিক বা নকশাগত কিছু প্রস্তুতি বা পরিবর্তন লাগবে। এই লেন ব্লকিংয়ের কথা বলে যদি মামলাটা দিয়ে ফেলি, তাহলে আমার মনে হয় তার প্রতি অবিচার করা হবে। তবে যে সিগন্যালে বাম লেন ওপেন থাকবে সেখানে সঠিক সবুজ তীর চিহ্নিত প্রতীক ব্যবহারের পাশাপাশি বাম লেনের উপর থেকে লাল বাতি সরানোর দাবি সংশ্লিষ্টদের। আর বাদল, RTV, ঢাকা। কক্সবাজারের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে 5 আসামিকে খালাস দিয়েছেন আদালত। আর অন্য একটি অস্ত্র মামলায় আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণাকালে 12 জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। 2024 সালে সেপ্টেম্বরে চকরিয়ার ডুলহাজারায় যৌথ বাহিনীর একটি দল ডাকাতি দমনে অভিযান পরিচালনার সময় ডাকাতদের হামলায় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হন। একসঙ্গেই 4 ভাই জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন ওমানে, ফিরলেন একসঙ্গেই, তবে নিথর দেহ হয়ে। মঙ্গলবার রাত 10টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ এসে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী মরদেহগুলো বুঝে নেন। সকাল 7টায় রাঙ্গুনিয়ার লালানগর গ্রামে এসে পৌঁছালে ভিড় করে হাজারো মানুষ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বুধবার বেলা 11টা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় 4 সহোদরের জানাজার নামাজ। অংশগ্রহণ করে প্রায় লক্ষাধিক মানুষ। ইমামতি করেন বেঁচে থাকা একমাত্র ভাই হাফেজ মোহাম্মদ এনাম। জানাজা শেষে বান্দারাজার পাড়া কবরস্থানে পাশাপাশি 4টি কবরে দাফন করা হয় মোহাম্মদ রাশেদুল, মোহাম্মদ শাহিদুল, মোহাম্মদ সিরাজুল ও মোহাম্মদ শহীদুলকে। ঠিক 1 সপ্তাহ আগে ওমানের মুরাত্তা শহরে 2 ভাইয়ের বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে পাড়ি জমান 4 সহোদর। এই সময় গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তাদের, এমনটাই জানাচ্ছেন পরিবারের লোকেরা। একসাথে এই গত শুক্রবার আসার কথা, মানে 2 জনের বিয়ে ঠিক হয়েছে। বিদেশে কিভাবে মারা গেল সেটা আসলে রহস্য থেকে যায়। ওখানে যেটা মানে পাইছে ময়নাতদন্তে, ওটা হচ্ছে মানে কার্বন মনোক্সাইডে মারা গেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার রাত 10টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে 4 সহোদরের মরদেহ। ভোরে ঢাকা বিমানবন্দর থেকে 2টি অ্যাম্বুলেন্সে করে যখন মরদেহগুলো বাড়িতে নেওয়া হয়, তখন পুরো এলাকা পরিণত হয় শোকের জনপদে। পরিবারের পাশে থাকার ক্ষেত্রে তার কর্মসংস্থানের বিষয়ে যদি আমাদের যত সম্ভব যতটুকু করার সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। 4 সহোদরের যিনি মা, তিনি হার্ট অ্যাটাকের রোগী। শেষবারের মতো যখন ছেলেদের মুখ দেখানোর পালা, তখনও পাশেই দাঁড় করানো ছিল অ্যাম্বুলেন্স, আর সঙ্গে ছিলেন 2 জন ডাক্তার। লামিয়া তানজিন মাহমুদ, RTV।
আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসগুলোতে লাইট, ফ্যান ও এসির ব্যবহার সীমিত করার নির্দেশ দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তার দপ্তরে 50% লাইট বন্ধ করে এবং এসি 25 ডিগ্রিতে সেট করে এই সাশ্রয়ী কার্যক্রমের সূচনা করেছেন। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে লাইট ব্যবহার না করে জানালা দরজা খুলে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অফিস থেকে বের হওয়ার সময় লাইট, ফ্যান, এসি, কম্পিউটার ও স্ক্যানার অবশ্যই বন্ধ করতে হবে। এছাড়া জ্বালানি সাশ্রয়ে দাপ্তরিক কাজে গাড়ির ব্যবহার সীমিত করতেও বলা হয়েছে। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে এই সাশ্রয়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নির্দেশনা মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে প্রতিটি অফিসে মনিটরিং বা ভিজিল্যান্স টিম গঠন করতে বলা হয়েছে। বিমা পলিসির মেয়াদ পূর্ণ হওয়ার একদিন পর গ্রাহকের হাতে বিমা দাবির 21,65,000 টাকার চেক প্রদান করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সোমবার কোম্পানির প্রধান কার্যালয়ে গ্রাহক প্রবাসী আল মাসুদের হাতে চেক তুলে দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন। এ সময় গ্রাহক আল মাসুদ জানান, মেয়াদ পূর্ণ হওয়ায় প্রধান কার্যালয়ে আসার 1 ঘন্টার মধ্যে বিমা দাবির চেক পেয়েছেন, সেজন্য পুনরায় পরিবারের জন্য নতুন পলিসি করেছেন। রাজধানীর মিরপুরের পল্লবীতে 8 বছরের এক শিশুকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত তার এই জবানবন্দি রেকর্ড করেন। এছাড়াও ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হকের আদালতে তোলা হয়। শুনানি শেষে তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।